করোনার বিনামূল্যে চিকিৎসায় লাখ টাকার বিল আনোয়ার খান মডেল হাসপাতালে, ভুলে নেয়া অর্থ ফেরতের দোহাই কর্তৃপক্ষের। অর্থনীতি চাঙ্গা করতে বাজেটে নানা অসুবিধা চান ব্যবসায়ীরা, মাঝারি ও ক্ষুদ্র খাতে অগ্রাধিকারের পরামর্শ বিশ্লেষক। করোনাকালে জীবন বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টা, সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতি সচলে চাইলেন সবার সহযোগিতা। দেশে নতুন করোনা শনাক্ত প্রায় ২৫০০, আরও ৩৫ জনের মৃত্যু। ফের হাইড্রোক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অপরাধ দমনে নতুন কৌশলে কাজ করছে র্যাব, জানালেন মহাপরিচালক। মানব পাচার, জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের দিকে বিশেষ নজর। করোনার সংকটে এবার অনলাইনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। 10 দিনের উৎসবের আয়োজক কান, বার্লিন সহ নামকরা 21টি চলচ্চিত্র উৎসব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 7টার সংবাদের সাথে আছি আমি আকাশ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা চিকিৎসার নামে রোগীর কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও রোগীকে ধরিয়ে দেওয়া হয়েছে লাখ টাকার বিল। এমনকি করোনা রোগী সুস্থ হওয়ার পরও হাসপাতালে রেখে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভুল করে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল, এখন তা ফেরত দেওয়া হচ্ছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। গেল 16 মে আনোয়ার খান মডার্ন হাসপাতালে 200 বেডের ভবন করোনা রোগীর চিকিৎসার জন্য উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালের সঙ্গে চুক্তি হয় করোনা রোগীর খরচ বহন করবে সরকার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 31 মের পর তারা সরকারের সঙ্গে চুক্তি বাতিল করেছে। মোহাম্মদ হারুনুর রশিদ নামে এক করোনা রোগী ভর্তি হন 23 মে। 8 দিন পর ছাড়া পান। এই 8 দিনের বিল সরকার বহন করার কথা থাকলেও রোগীকে প্রায় 1,59,000 টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। এই রোগীর ছেলে অভিযোগ করেন 27 মে তার বাবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল নেগেটিভ 28 মেই চলে আসে, কিন্তু তা জানানো হয়নি। অতিরিক্ত 3 দিন হাসপাতালে রেখে বিল আদায় করা হয়। তার বাবার শ্বাস প্রশ্বাসের সমস্যা না থাকলেও অক্সিজেন দিয়ে অতিরিক্ত বিল আদায় করা হয় 37,000 টাকা। 28 তারিখ ওনার নেগেটিভ এসেছিল, বাট আমাদেরকে বলেছে রিপোর্ট আসে নাই। আমরা 31 তারিখ পর্যন্ত ওয়েট করেছি। আমার ফাদারের কোনো ব্রিদিং প্রবলেম ছিল না, এবং সে যখন জিজ্ঞেস করছে যে এটা আমি কতক্ষণ দিব, ও নার্সদের আর কি, তখন তাকে বলা হয়েছে যে আপনার ভালো লাগলে দিয়ে রাখেন, না হলে খুলে রাখবেন। হুমায়ুন কবির নামে আরেক করোনা রোগী অভিযোগ করেছেন তার কাছ থেকেও অতিরিক্ত অর্থ নিয়েছে মডার্ন হাসপাতাল। 20 মে হুমায়ুনের করোনা ধরা পড়ে। ওই দিনই হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয় তাকে। সেদিনই তার কাছ থেকে 75,000 টাকার বিল নেওয়া হয় বলে জানান হুমায়ুন। 12 দিন চিকিৎসার পর 2 মে ছাড়া পাওয়ার দিন 2,68,471 টাকার বিল ধরিয়ে দেওয়া হয় তাকে। অতিরিক্ত বিল নিয়ে বাইরে জানাজানি হলে 2 দিনের বিল বাবদ 20,746 টাকা দিয়ে হাসপাতাল ছাড়েন। কিন্তু 2 দিন আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, শুধু আমি শুয়েছিলাম। আমি এখানে পরীক্ষা রিপোর্টের জন্য বসে আছিলাম। অবশ্যই বিব্রত। আমরা চাই যে এই ধরনের ভুল যাতে আমরা আর কখনো না করি বা কেউ যাতে না করে। অলরেডি আমরা 3-4 জনের বিল ফেরত দিয়ে দিয়েছি, আর বাকি যারা ফেরত পান নাই তারা আমাদের বিলিং কাউন্টারে আসে, আগের বিলটা দেখালে টাকাটা ফেরত দেওয়া হবে। 31 মে পর্যন্ত কোনো টাকা গ্রহণ করে থাকলে সেটা সঠিক হবে না। বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, হাসপাতাল যেগুলো আছে, এদের কাছ থেকে আমরা আসামেরও সহযোগিতা পাচ্ছি না। সরকারের সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতাল এমওইউ বাতিল করলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে স্বাভাবিক বলছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু চিকিৎসার নামে করোনা রোগীর পকেট কাটার যে ফন্দি করা হয়েছে তা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের জীবন সুরক্ষিত রাখতে প্রাণপণ চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টাও অব্যাহত আছে। শাহালি জয়ের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেন 25 ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তা গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা। এ সময় প্রধানমন্ত্রী বলেন করোনা দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।
আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। চিকিৎসা সেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং দিয়ে যাচ্ছি। অনেকটা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা এটা চিকিৎসা দেওয়া বেশ ব্যয় সাপেক্ষ, তারপর আমরা সেটা করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, স্থবির হয়ে থাকা অর্থনীতিতে চলছে গতি আনার চেষ্টা। আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। তারপর আমি বলবো যে আমরা এই কয়েক মাস এদেশের প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করে গেছি। আমি বিশ্বাস করি যে যে কোনো বিপদ আসুক আর যে কোনো সমস্যা আসুক, সেটা নিশ্চয়ই আমরা মোকাবেলা করতে পারবো। সমাজের প্রতিটি মানুষ যেন সহায়তা পান, কেউ যাতে কষ্টে না থাকেন তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা দুর্যোগে যখন আক্রান্ত সারা পৃথিবী, তখন স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের জীবন এবং জীবিকা বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থবির হয়ে থাকা অর্থনীতির জন্য প্রণোদনা, দুস্থ মানুষদের জন্য ত্রাণ ও নগদ অর্থ দেয়া, একসঙ্গে করোনা মোকাবেলা, আক্রান্তদের সেবা, সবই চলছে সমান গতিতে। দুর্যোগ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর অদম্য প্রত্যয় নিয়ে চলছে সরকার প্রধানের দৈনন্দিন কর্মকাণ্ড। শাহলী জয়ের রিপোর্ট। করোনা দুর্যোগে থমকে গেছে বিশ্ব, স্তব্ধ হয়ে থাকা বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাব পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের উপর। কি হচ্ছে, কি হতে পারে অজানা এমন হাজারো আশঙ্কা যখন মানুষের মনে, তখন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতদিন না এই সংকট কাটবে, ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। অঘোষিত লকডাউনকালে সামাজিক নিরাপত্তা বলয়ের বাইরে থাকা 50 লাখ মানুষকে নগদ 2,500 টাকা অর্থ সহায়তা করেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য মন্দা মোকাবেলায় কৃষি, শিল্প, গার্মেন্টস খাত সহ বিভিন্ন সেক্টরে 19টি প্যাকেজে 1,03,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সরকার প্রধান। সবথেকে বড় কথা এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবন যাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া। দফায় দফায় ভিডিও কনফারেন্সে এখন পর্যন্ত 58 জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। প্রতিদিনই কিন্তু বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করছেন, সেটা ব্যাংকিং বিষয়ে হোক, সমিতির বিষয়ে হোক, হচ্ছে আপনার এই যে আমাদের ময়লার সিচুয়েশন হোক, সবসময় কিন্তু নিয়মিত সেটা আপডেটও নিচ্ছেন। করোনা সংকটে যখন হুমকির মুখে গণস্বাস্থ্য, তখন স্বাস্থ্য ব্যবস্থার দিক নির্দেশনাও আসছে সরকার প্রধানের কাছ থেকে। N95 লেখা আপনার বক্স, ভিতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কিনা এটা একটু আপনাদের দেখা দরকার। দুর্যোগের মধ্যেও নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা। তাই শ্রমিক সংকটের কারণে থেমে থাকেনি ধান কাটা। শেখ হাসিনার নির্দেশে কৃষকদের সহায়তায় মাঠে নেমে পড়েন দলের নেতাকর্মীরা। করোনা মোকাবেলায় চাই সমন্বিত উদ্যোগ। এ লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গেও যোগাযোগ চলছে নিয়মিত। সর্বোপরি আমরা যেটা তোমার কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রতিটা দেশের রাষ্ট্রনায়করাই কিন্তু বলেছে যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত আছে। সরকার প্রধানের দৃঢ় ঘোষণা, সরকারের জনবান্ধব সব উদ্যোগ দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য। কারণ পিতার মতো শেখ হাসিনার ভাবনার মূলেও বাংলার মানুষ। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে। কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 2,423 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 35টি প্রাণ। বৃহস্পতিবার দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 57,563 জন এবং মোট মৃত্যু 781 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,694টি। এছাড়া নতুন করে 571 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12,161 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,58,277টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 571 জন।
এ পর্যন্ত সুস্থ 12,161 জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.13%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন, এ পর্যন্ত 781 জন। বিশ্বের সিংহভাগ দেশে লকডাউন খুলে দিল থেমে নেই মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা 3,90,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 66,50,000 মানুষ। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় সর্বশেষ খবরে প্রাণ হারিয়েছেন 563 জন। স্কটল্যান্ডে করোনা ভাইরাসের নতুন মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে কোভিড-19 মৃত্যু 50,000 ছাড়িয়ে গেছে। ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা 33,000 ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় ভারতে 275 জনের প্রাণহানিতে মোট মৃত্যু 6,000 ছাড়িয়েছে। করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ঔষধ হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালের আবারও অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে এই সংস্থার পক্ষ থেকেই বলা হয়েছিল করোনা চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা নিরাপদ নয়। বিস্তারিত চন্দ্রানী চন্দার ডেস্ক রিপোর্টে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর কোভিড-19 চিকিৎসায় আবারও হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ম্যালেরিয়ার এই ওষুধ ব্যবহারে করোনা রোগীদের মৃত্যুর হার বাড়ে এমন কোনো প্রমাণ না পাওয়াতেই এই ট্রায়াল ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে টেদ্রোস অ্যাডামন গেব্রিয়েসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল নানা তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে ট্রায়ালে কোনো পরিবর্তনের দরকার নেই। তথ্য সুরক্ষা ও পর্যবেক্ষণ কমিটি ট্রায়ালের উপর কড়া নজর রাখবে। এর আগে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইনের করোনা রোগীদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। যদিও মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA এর আগে সতর্ক করেছিল কোনো কারণ ছাড়া নিয়মিত এই ওষুধ খেলে কারো কারো হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে। যতই বিতর্ক থাকুক, প্রথম থেকেই করোনা চিকিৎসায় ম্যালেরিয়া হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের কার্যকারী বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত কিছুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রায়ালের অনুমোদন দেওয়ায় আবারও আলোচনায় এলো ওষুধটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। 50 শয্যা বা ততোর্ধ্ব সব সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড ও সাধারণ চিকিৎসা সেবার আলাদা ব্যবস্থা নিতে বলা হয়েছে সরকারের নির্দেশনায়, কিন্তু 11 দিনও তা বাস্তবায়ন হয়নি। চিকিৎসক নেতারা বলছেন জনবল সংকট আর অবকাঠামোগত দুর্বলতা নিয়ে শত শয্যার নিচের হাসপাতালগুলোতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটাই অসম্ভব। তাদের দাবি, নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে কোনো রূপরেখা দেয়নি সরকার। আবার কেউ কেউ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিকেও দায়ী করছেন। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা রোগী। আক্রান্তের বিবেচনায় বিশ্ব তালিকায় উপরে উঠে আসছে বাংলাদেশের নাম। 50 বা তারও বেশি শয্যার সরকারি বেসরকারি সব হাসপাতালে কোভিড রোগের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু 11 দিনও বাস্তবায়ন হয়নি তা। ফলে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত হাসপাতালগুলোতে বাড়ছে চাপ, প্রকাশ পাচ্ছে চিকিৎসা সেবার ভঙ্গুর দশা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব সভাপতি বলছেন, এ ঘটনার মধ্য দিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের আসল চেহারা প্রকাশ পেয়েছে। প্রকৃত পক্ষে তাদের সাহায্য সহযোগিতা এই চিকিৎসার জন্য প্রয়োজন হলো, তখনই তাদের প্রকৃত যে রূপ উদ্ঘাটিত হলো যে তারা নানান রকম অজুহাত তৈরি করে এখান থেকে বিরত থাকার চেষ্টা করছে। তিনি জানান, সিদ্ধান্ত থাকলেও নেই পরিচালন পদ্ধতি, তাই সরকারি হাসপাতালগুলোতে আটকে আছে সিদ্ধান্ত বাস্তবায়ন। তবে 2-3 দিনের মধ্যে পরিচালন পদ্ধতি সরকারের কাছে পেশ করবে জাতীয় পরামর্শক কমিটি। প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর আছে, তো সে জিনিসটা যদি আমরা তৈরি না করে তাদেরকে যদি শুধু বলে দেই এই কাজটা করার জন্য, তাদের পক্ষে কিন্তু আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব না। যার ফলে তারা ডায়লামাও আছেন এবং তাদের অভিজ্ঞতাও নাই, এই সমস্ত কারণে একটু স্লো হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মহাসচিব বিষয়টিকে দেখছেন ভিন্ন আঙ্গিকে। তার মতে, তীব্র জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন বাস্তবসম্মত নয়। আদেশ জারি করার আগে বিষয়গুলো কিন্তু আমলে নেওয়া উচিত। এগুলা কিভাবে করবে আমি জানি না, আমার কাছে এগুলা বোধগম্য নয়। আপনি আদেশ জারি করছেন সেটা মানতে বাধ্য, কিন্তু আদেশ করতেই হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে করবে? এখন আপনি যদি বাস্তবসম্মত আদেশ জারি না করেন তাহলে প্র্যাকটিক্যালি এগুলা করা সম্ভব না।
তবে শতসজ্জার উপরের হাসপাতালে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি। 100 শয্যার যে হাসপাতালগুলো আছে এগুলোকে খুবই সুন্দরভাবে তারা সেট আপ করে নিতে পারে। এক একটা হাসপাতালে 2টা 3টা উইং আছে, একটা উইং আপনি পুরো উইং ডেডিকেটেড করে দিতে পারেন। সরকারি হাসপাতাল যেগুলো 500 বেডের হাজারে, ঢাকা মেডিকেল কলেজে অনেকগুলা বিল্ডিং, একটা বিল্ডিং আপনি ডেডিকেটেড করে দিতে পারেন। এগুলো প্র্যাকটিক্যালি পসিবল। অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সভাপতি মনে করেন সরকারের এমন সিদ্ধান্ত চিকিৎসকদের জনগণের প্রশ্নের মুখে ফেলছে। থেকে আছে মেডিকেল অফিসার, একজন জুনিয়র মেডিকেল অফিসার, সে ভর্তি করতে পারতেছে না, কারণ তার পারমিশন নাই। আপনি কিন্তু দেখতেছেন কে ভর্তি করতেছে না, এই বেটা ডাক্তার ভর্তি করতেছে না। আপনার রাগটা কিন্তু ডাক্তারের উপর পড়তেছে। চিকিৎসক নেতারা বলছেন সিদ্ধান্ত গ্রহণের আগে তা বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি থাকা উচিত। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও শারীরিক দূরত্ব বজায় না রেখেই চলছে দূরপাল্লার বাস। যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও অভিযোগ আছে যাত্রী উঠানামা করানোর পর বেশিরভাগ বাসে জীবাণুনাশক ছিটানো হচ্ছে না। অনেক বাস সহকারী আবার নামমাত্র জীবাণুনাশক ছিটিয়ে দায় সারছেন। এমন পরিস্থিতিতে বাস মালিক শ্রমিকদের দাবি যাত্রী ছাড়াই চলাচল করছে দূরপাল্লার সব রুটের বাস। এক্ষেত্রে সরকারি বাড়তি প্রণোদনারও দাবি তাদের। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপ বাড়তে থাকে দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে। যাত্রী ওঠাতে প্রতিযোগিতায় ব্যস্ত বাসের সহকারীরা। তবে যাত্রী উঠানামা করানোর ক্ষেত্রে ব্যত্যয় ঘটে নিয়মের, মানা হয় না শারীরিক দূরত্ব, এমনকি নেই হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে যাত্রীদের মাঝে রয়েছে নানা মত। আমরা যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে ভাড়াটাও কমে যাক, স্বাভাবিক হয়ে যাক, সেটাই আমরা চাই। এখন তার সেই স্প্রেটা নাই, যদি স্প্রেটা হাতে দিত তাহলে তো আমাদের জন্য একটু ভালো হতো। মাত্র যেতাম 40 টাকা, সেখানে 80 টাকা করে দেওয়া হচ্ছে। এখানে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দৃষ্টিটা যেমন দেখতেছেন দিকে একজন করে যাচ্ছি, তো এই কারণে আসলে বাড়তি নিচ্ছে আর কি। তবে বাস চালকরা বলছেন সংখ্যা বেঁধে দেওয়া যাত্রীও পাচ্ছেন না তারা। জেলায় জেলায় ঘুরছেন যাত্রী শূন্য হয়ে। কি করবো, পেটের দায় চালাইতে দেখা গেছে আগে 800 1000 পাইতাম, এই জায়গায় 400 500 কোনো মতো চলন আর কি, যান বাঁচান আর কি। যাত্রী 15 জন 14 জন এরকম হয় আর কি। এরকম হলে মালিক বেশি লাভবান না। 2 ঘন্টা হয়েছে বসে রয়েছি, 10 জন যাত্রী এখনো হয় না, 8 জন হয়েছে। তবে বাড়তি ভাড়া আদায় করছে সকল রুটের প্রতিটি বাস। তাই করোনার এই সংকট কেটে গেলে বাড়তি ভাড়ার এই বোঝা থেকে নিস্তার চান সাধারণ যাত্রীরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল নিয়ে কাজ করছে র্যাব। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানান বাহিনীর মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মানব পাচার রোধ, জঙ্গি আর শীর্ষ সন্ত্রাসীদের দমনে ভূমিকা রাখছে র্যাব। করোনার এই দুর্যোগে মানুষের জীবনের সুরক্ষায় তাদের সচেতন করতে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। আলোচনা সমালোচনা থাকলেও অপরাধ দমন ও সাহসী অভিযান পরিচালনায় সামনের সারিতে থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশের নানা দুর্যোগ ও সংকট পরিস্থিতিতে সাধারণ মানুষের ভরসাও হয়ে ওঠে এই বাহিনী। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তুলে ধরেন মানব পাচার রোধ সহ নানা অভিযানের চিত্র। হিউম্যান ট্রাফিকিং এর ঘটনায় যে আসামি গ্রেপ্তার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আভিযানিক কার্যক্রম কিন্তু কোনো অংশেই আমরা করি নাই, কারণ আমরা আগে থেকেই পরিকল্পনা করেছি। পরিকল্পনাটা নেওয়ার কারণে এখন পর্যন্ত আমাদের আভিযানিক কার্যক্রমের যে সফলতায় কোনো ঘাটতি নেই। চরমপন্থী জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে ও মাদক নিয়ন্ত্রণে র্যাবের বহু সফল অভিযানের নজির রয়েছে। সন্ত্রাস দমন করে আইন শৃঙ্খলার উন্নতি, জাতীয়, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছে এই বাহিনী। মাদকের বিরুদ্ধে কিন্তু আমাদের সফল অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া আপনারা দেখেছেন যে চাঁদাবাজি, ধর্ষণ মামলার, চাঞ্চল্যকর মামলার বিভিন্ন আসামিদেরকে কিন্তু আমাদের গ্রেপ্তার অভিযান আমাদের পরিচালিত হচ্ছে এবং সফলভাবে আমরা কিন্তু তাদেরকে, এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। র্যাব মহাপরিচালক জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে শহরের অলিতে গলিতে চলছে তাদের কার্যক্রম। এছাড়াও আমরা স্বাস্থ্যবিধি যাতে অনুসরণ করে সাধারণ মানুষ, এই জন্য আমরা মোবাইল কোর্ট এবং তাদেরকে সচেতনতা বৃদ্ধিকরণ, এছাড়াও যে স্বাস্থ্য সামগ্রী
সমগ্র দেশে যারা বিক্রয় বিপণন করছেন তারা সঠিক জিনিসটা বিপণন করছেন কিনা এই জন্য কিন্তু আমরা আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। ভবিষ্যতে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল ও উদ্যম নিয়ে এ বাহিনী কাজ করবে বলেও জানান র্যাব মহাপরিচালক। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সারা দেশে পুলিশের আরও 324 সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে 5,831 জন পুলিশের কোভিড-19 সংক্রমণ ধরা পড়ল। চট্টগ্রামে কনস্টেবল মামুন উদ্দিন করোনায় মারা গেছেন। এ নিয়ে এ বাহিনীর 17 জন সদস্য মারা গেলেন। সারা দেশে বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ছিল 5,507 জন। একই সময়ে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে 49 জন। বৃহস্পতিবার পর্যন্ত ডিএমপিতে জীবাণুটির উপসর্গ ধরা পড়া পুলিশের সংখ্যা 1,777। বৃহস্পতিবারের হিসেবে একদিনে সুস্থ হন 16 জন পুলিশ সদস্য। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মোহাম্মদ মামুন উদ্দিন দেশ ও মানুষের জন্য এক মহিমান্বিত মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের 17 জন বীর দেশপ্রেমিক পুলিশ সদস্য দেশ ও মানুষের জন্য আত্মাহুতি দিয়েছেন। লিবিয়ায় হত্যাকাণ্ডের শিকার 26 বাংলাদেশিকে যারা পাচার করেছিল তাদেরকে ধরতে জোরালো উদ্যোগ নিয়েছে সিআইডি। প্রয়োজনীয় ইন্টারপোলের সহায়তা নিয়ে বিদেশে থাকা পাচারকারীদেরও ধরা হবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে অল্প সময়ে চার্জশিট দেয়া হবে বলেও জানান সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। গত 28 মে লিবিয়ার মিজদা শহরে 26 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদেরকে বিদেশে পাচারের সঙ্গে জড়িত আরও 7 জনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। অর্থের বিনিময়ে, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে তারা যে সম্পদ গড়েছেন এই সম্পদ তারা ভোগ করতে পারবেন না। তাদের বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং অ্যাক্টে মামলা নিব। ইতিমধ্যেই আমরা এই ব্যাপারে কাজ শুরু করেছি এবং বড় বড় ধরনের যত হিউম্যান ট্রাফিকার যারা আছে, সংঘবদ্ধ ট্রাফিকার যারা আছে, তাদের আমরা নাম ইতিমধ্যে কালেকশন করেছি। সিআইডি বলছে 26 বাংলাদেশিকে পাচারের সঙ্গে জড়িতরা দেশের বাইরে নিরাপদে থাকতে পারবে না। তাদেরকে ইন্টারপোলের সহায়তা নিয়ে গ্রেফতার করা হবে। মূলত এই ক্রাইমাররা দেশের বাইরে অবস্থান করছে এবং তারা এই দালালের মাধ্যমে এই ক্রাইমগুলো সংগঠিত করছে। আমরা তাদের বিরুদ্ধে যেটা করব, দ্রুততম সময়ে মামলাগুলো চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়ে রেড নোটিশ জারি করাবো। এদিকে মানব পাচার চক্রের 8 জনকে আটক করেছে র্যাব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। লিবিয়ায় মানব পাচারকারীদের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতারকৃত হেলাল মিয়া ও খবির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে 2 নম্বর জিআর আমলি আদালতে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বাড়ির কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হেলাল ও খবির। এর আগে র্যাব 14 লিবিয়ায় মানব পাচারে জড়িত থাকায় ভৈরব থেকে 3 জনকে গ্রেফতার করে। এদিকে লিবিয়ায় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 2 সদস্য সেন্টু শিকদার ও নার্গিস বেগমকে বৃহস্পতিবার গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা থেকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে মানব পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। বরিশালের মেহেদীগঞ্জে এক মাদ্রাসার অফিসে সহকারীকে অপদস্থের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা বারী ও সাবেক সদস্য আব্দুস সাত্তার সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ছাত্রীর উপবৃত্তি টাকা আত্মসাতের অভিযোগ এনে তদন্তের আগেই জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়। বুধবার বিকেলে ওই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে সুশীল সমাজে। রাহাত খানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিরচর দাখিল মাদ্রাসার এক ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এক অফিস সহকারীর বিরুদ্ধে। ওই ব্যক্তি একই সঙ্গে স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, অভিযোগের প্রেক্ষিতে জরিমানা করা হয় ইমামকে। 1.5 লক্ষ টাকার জন্য দেওয়া হয় চাপ। এতে অপারগ হলে তাকে ইউনিয়ন পরিষদের কক্ষে ডেকে নেওয়া হয়। এ সময় জুতার মালা পরিয়ে ভিডিও করা হয়। এছাড়া প্রকাশ্যে রাস্তায় ঘোরানোর অভিযোগও রয়েছে। এসব অভিযোগ দরিরচর খাজুরিয়া ইউপি চেয়ারম্যান মুস্তফা রারির বিরুদ্ধে। 1.5 লাখ টাকা জরিমানা করানোর পর আমি কোনো টাকা দিতে হবে না। হেয়ার পর
এই যে টাকা দেয় না দিকে এই জুতার মেলা পিছা গলা দিয়ে তার বাইর করে পোলা বানিয়ে কথা করতে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে নিয়ে 70,000 টাকা জরিমানা করছে, আমি না স্বীকার করার কারণে আমাকে সে জুতা দিয়ে পিটাইছে এবং জুতার মালা গলায় দিয়ে সে আমাকে রাস্তায় হাঁটাইছে। এটার আমি সঠিক বিচার চাই। যারা এই কাজটি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন বলে আমি বলব। এই বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে যাওয়া যেত, মাদ্রাসার যে পরিচালনা কমিটি আছেন তাদের কাছে বিচার দেওয়া যেত। সামাজিক মাধ্যমে ইমামের ভিডিও ছড়ানোর বিষয় নজরে এনেছে জেলা পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান কর্মকর্তারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। মামলা হবার মাত্র 8 ঘন্টার ভিতরেই আমরা মামলার মূল হোতা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্যান্য আসামিকেও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই ওরা আইনের আওতায় চলে আসবে। এই ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এটি আমরা সোশ্যাল মিডিয়ার যখন দেখেছি তাৎক্ষণিক আমরা খবর নিয়েছি। আমরা ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করেছি, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এবং আমরা ওই চেয়ারম্যানকে বরখাস্তের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। বৃহস্পতিবার সকালে ওই ইমাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সহ 9 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বজ্রপাতে বৃহস্পতিবার সারা দেশে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে এক শিশুসহ 3 জন প্রাণ হারিয়েছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন স্থানে বজ্রপাত হয়। এতে রবিন, ইমরান ও মোতালেব নামে 3 জনের মৃত্যু হয়। হবিগঞ্জে 3 জন ও পাবনায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। জয়পুরহাট, যশোরে, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সুনামগঞ্জ এবং চট্টগ্রামে 1 জন করে আরও 6 জনের মৃত্যু ঘটেছে। মৃত্যু হয়েছে আরও কয়েক জেলায়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। 13 বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বনিম্ন লেনদেন হয়েছে গতকাল। একদিন উত্থানের পর টানা 4 কার্যদিবস ডিএসই সূচকের পতন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও ডিএসইর সূচক কমে 10 পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে মাত্র 42 কোটি 97 লাখ টাকা। এর আগে 2007 সালের 24 এপ্রিল এর চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয় 40 কোটি 39 লাখ টাকার। ডিএসইতে 309টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 4 কোটি 95 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। আসছে বাজেটে অগ্রিম আয়কর কমানো, শিল্পের কাঁচামাল আমদানির অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। কোভিড-19 এর ধকল কাটিয়ে অর্থনীতি চাঙ্গা করতে এমন সব প্রস্তাব তাদের। অর্থনীতির স্বার্থেই ব্যবসায়ীদের এসব প্রস্তাবের প্রতিফলনও বাজেটে থাকবে বলে আশা করছেন তারা। তবে বড় শিল্পের বাইরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সংকটে, আর তাদের সংকটের সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া কনার রিপোর্ট। করোনার কারণে অংশীজনের সঙ্গে প্রাক বাজেট আলোচনা হয়নি, তবে ওয়েবসাইটে মতামত চেয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই করোনাকালীন সংকটে কিভাবে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব সেই বিবেচনায় বাজেট প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়। করোনার আঘাতে বিপর্যস্ত অর্থনীতি বাঁচাতে 2020-21 অর্থ বছরের বাজেটে অগ্রিম আয়কর 5% থেকে হ্রাস করে 3% করা, শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করে এফবিসিসিআই। এআরটি 5% থেকে কমিয়ে 3% করা এবং 3%-এর নিচে যদি কারো হয় ইনকাম, সেক্ষেত্রে রিবেট দেওয়া। কর্পোরেট ট্যাক্স 25-এ নামিয়ে আনতে 3 বছরে
এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আগামী 2 বছর করের আওতার বাইরে রাখার প্রস্তাবও করে সংগঠনটি। এছাড়া ব্যক্তি আয়কর ছাড়ের সীমা বাড়ানো, রপ্তানি, কৃষি, উৎপাদনমুখী শিল্পের দিকে নজর দেওয়ার প্রস্তাবও থাকে। এইবারের প্রস্তাবনার ভিতরে আমরা কিছু কিছু পদক্ষেপ কিন্তু দীর্ঘমেয়াদী বলেছি 3 বছরের জন্য। যেরকম আপনার প্রণোদনা লোন যেগুলো আসছে সেটা কিন্তু প্রথম ধাপ। পরবর্তী ধাপে আমরা অনুরোধ করেছি যে আন্তর্জাতিক ফাইন্যান্সিং অর্গানাইজেশন থেকে 40 বছরে 1% লোন নিয়ে এসএমই খাতে যারা লোন নিবে এই স্টিমুলাসের অংশ হিসেবে তাদের একটা অংশকে আপনার গ্রান্ট হিসেবে দেওয়া যায়নি কি ওটা বিবেচনা করার জন্য। বিশ্লেষকরা বলছেন, এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া জরুরি। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য যে প্রস্তাবনাগুলো বিভিন্ন রকম ট্যাক্স মওকুফের, সেটাকে আমি স্বাগত জানাই, কিন্তু পাশাপাশি আমি মনে করি বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে কোন ট্যাক্স কতটা কমানো হবে সেটা চিন্তা ভাবনা করে করতে হবে। শিল্প, উৎপাদন ও পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রেখেই অর্থনীতির গতি ফিরিয়ে আনা সম্ভব বলছেন তারা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর সংকটে দেশের পোশাক কারখানাগুলো সক্ষমতার অর্ধেক ব্যবহার করে কাজ চালাতে পারছে। এর প্রভাবে চলতি জুন মাস থেকে কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিজিএমইএ এর সভাপতি ডক্টর রুবানা হক। তবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সংকট নয়, সম্ভাবনার নতুন দ্বারও উন্মোচন হতে পারে। আরও জানাচ্ছেন তাপস জুবায়ের। করোনা ভাইরাসের কারণে বড় সংকটে পোশাক খাত। বিজিএমইএ বলছে, এই সংকটে বাংলাদেশে পোশাক খাতের প্রায় $3.15 বিলিয়ন আদেশ বাতিল কিংবা স্থগিত হয়েছে। পণ্য বিক্রি করেও দাম হাতে পায়নি অনেক কারখানা। বিজিএমইএ এর নিবন্ধিত 2000 কারখানার মধ্যে এখন চলছে 1926টি। পোশাক শ্রমিকদের করোনা ভাইরাস টেস্টিং ল্যাবের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, যেখানে উঠে আসে কর্মীদের সুরক্ষার বিষয়। সরকার পরিচালিত বিভিন্ন আইসোলেশন সেন্টার আছে, সেখানেও আমরা রোগী রাখতে পারবো এবং প্রত্যেকটা এই ট্র্যাক এন্ড ট্রেস এর ব্যাপারগুলো, টেস্টিং এর ব্যাপারগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি। এক প্রশ্নের উত্তরে বিজিএমইএ সভাপতি পোশাক কারখানায় কর্মী ছাঁটাইয়ের শঙ্কার কথা জানান। ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু এটি করার কিচ্ছু নেই, কারণ 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চললে আমাদের পক্ষে তো আসলে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে এই ছাঁটাইকৃত শ্রমিকের জন্য কি করা হবে, এজন্য আমরা সরকারের কাছে অন্ততপক্ষে বিনীতভাবে আবেদন করি যে আমরা কিভাবে একসাথে আমরা এই ক্রাইসিসটাকে অন্তত অতিক্রম করতে পারবো। তবে শুধু শঙ্কা নয়, নতুন সম্ভাবনার দ্বারও উন্মুক্ত হতে পারে বলে আশার কথা জানান বাণিজ্য মন্ত্রী। করোনা অবস্থাটি ডেভেলপ করলে পরে হয়তো বাইরে থেকে বেশ কিছু রিলোকেটিং হয়ে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। 2022-তে যে বাংলাদেশের 9.5% গ্রোথ হবে এবং সারা হোল ওয়ার্ল্ডে তারা সব থেকে হাইয়েস্ট গ্রোথ কিন্তু তারা প্রেডিক্ট করেছে বাংলাদেশে। শুধু ইনভেস্টমেন্ট না, আরো অনেকগুলি ফ্যাক্টর নিয়ে তারা ভাবছে যে বাংলাদেশের অর্থনীতি ইনশাল্লাহ ভালো করবে। করোনার দুর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে ব্যবসা বাণিজ্য, এই প্রত্যাশার কথাও জানান সবাই। তাপস জুবায়ের, নিউজ 24। আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত সংবাদে। যুক্তরাষ্ট্রের পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বরখাস্ত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের নতুন অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। ব্যাপক বিক্ষোভে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। কারফিউ বাড়ানো হয়েছে বেশ কয়েকটি মার্কিন শহরে। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এ ঘটনায় জড়িত বরখাস্ত হওয়া 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা বা সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে প্রকারভেদে 15 থেকে 40 বছরের কারাদণ্ড হতে পারে।
চলমান বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে মাঠে নামাতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। এছাড়া প্রশাসনকে অপব্যবহার করে ট্রাম্প মার্কিনীদের বিভক্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। বর্বরচিত এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, আটলান্টা, ওরেগন, সিয়াটল শহরে বাড়ানো হয়েছে কারফিউ। বর্ণবাদ বিরোধী এ বিক্ষোভের সমর্থন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তবে যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বুধবার লন্ডনের হাইড পার্কের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে অন্তত 15,000 মানুষ। সাচিয়া ইসলাম, নিউজ 24। লকডাউনের ফলে ভারতে অর্থনৈতিক মন্দা দীর্ঘস্থায়ী হবে বলেই তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। অনেক ছোট ব্যবসায়ী হয়তো আর পুনরায় চালু হবে না বলে পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে হংকংয়ের জন্য চীনের নতুন সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছে ব্রিটেন ভিত্তিক HSBC ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। লকডাউনের শেষে কারখানা খুললেও যন্ত্রাংশ সরবরাহ নিয়ে চরম বিপাকে পড়েছে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। নেবির আমিনের ডেস্ক রিপোর্ট। বেশি সময় পর ধীরে ধীরে অর্থনীতিকে সচল করছে ভারত। তবে সবকিছু চালু হলেও অনেক ব্যবসাতেই দেখা দিতে পারে ভিন্ন রূপ। লাখ লাখ খুচরা বিক্রেতা, ছোটখাটো কারখানাগুলোই বন্ধ হয়ে যেতে পারে চিরতরে। পুনরায় খোলা হবে না কমপক্ষে 20% স্থানীয় মোবাইলের দোকান, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে হংকংয়ের উপর জারিকৃত চীনের নতুন সুরক্ষা আইনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে HSBC ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্রিটেন ভিত্তিক এই ব্যাংকগুলোর বিবৃতি অনুযায়ী প্রস্তাবিত ওই আইনটি হংকংয়ের স্থিতিশীলতা বজায় রাখতে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিতর্কে এভাবে কোনো ব্যাংকের জড়িয়ে পড়ার বিষয়টি বিরল। লকডাউন শেষে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো পুনরায় ফিরে যাচ্ছে কারখানার কার্যক্রমে। তবে নতুন করে উৎপাদনে যেতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দেখা দিচ্ছে যন্ত্রাংশের বিভিন্ন পার্টস সরবরাহ সংকট। যেসব কারখানায় যন্ত্রাংশগুলো তৈরি হয় সেগুলোতে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু না হওয়াতেই সূত্রপাত হচ্ছে এ সংকটের। এদিকে করোনা মহামারীর উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের চলমান সামাজিক অস্থিরতার মধ্যেও লকডাউন শেষে অর্থনীতি পুনরায় সচল হবার লক্ষ্যে বুধবার কিছুটা ঊর্ধ্বগতি দেখা দিয়েছে মার্কিন শেয়ার বাজারে। নাসডাক এবং S&P 500 এর মতো স্টকগুলোও গেল মার্চের শেষ ভাগের নিম্নগতি থেকে তীব্রভাবে ফিরে এসেছে বলে জানিয়েছে রয়টার্স। নিবির আমিন, নিউজ 24। কোভিড-19 এর কারণে বিশ্বব্যাপী সকল চলচ্চিত্র উৎসবই এখন স্থগিত, আর তাই ঘরে বসেই চলচ্চিত্র প্রেমীদের চলচ্চিত্র উৎসব উপভোগ করাতে ইউটিউবে শুরু হয়েছে 10 দিনের চলচ্চিত্র উৎসব। উই আর ওয়ান, আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল শিরোনামে এ উৎসবের আয়োজক কান, বার্লিন, ভেনিস, টরন্টো ও নিউ ইয়র্ক সহ বিশ্বের 21টি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। শকুন নামিরের প্রতিবেদন। বিশ্বব্যাপী কোভিড-19 এর কারণে স্থগিত হয়েছে কান ফেস্টিভ্যাল। অনিশ্চয়তার তালিকায় নাম উঠেছে ভেনিস ও টরন্টো উৎসবেরও। এ পরিস্থিতিতে চলচ্চিত্র প্রেমীদের জন্য ইউটিউবে শুরু হয়েছে 10 দিনের চলচ্চিত্র উৎসব। অনলাইনে উৎসবটির শিরোনাম উই আর ওয়ান, আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই আয়োজনে প্রদর্শিত হবে নতুন ও ধ্রুপদী চলচ্চিত্র, যেখানে 13টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার ও 31টি মুভির অনলাইন প্রিমিয়ার দেখতে পারবেন দর্শকরা। এ সময় হাজির হবেন সংশ্লিষ্ট নির্মাতা, থাকবে কথোপকথন। উৎসবে নাটখাট, সিস্টারহুড, ইনাবি, টিকেট অফ নো রিটার্ন, আনা, ব্ল্যাক বারবি, ডিউ লাইন, শ্যানোনামেন সহ দেখানো হবে শতাধিক চলচ্চিত্র। থাকবে অস্কারজয়ী পরিচালকদের সাথে আলাপচারিতাও। Dame Judy, is it right that your first role on the stage was a snail? It's absolutely right. Yes, it is. I think I was 5. A snail in a nursery rhyme. Jan Troell, and I'd been nominated for an Oscar. So yeah, I came to Hollywood and
They want me to do everything, and I said yes to everything with no thought of this I shouldn't do. 7 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব। ওই দিন ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সাবেক চীন ভলিবল তারকা জেনি ল্যাংপিং এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র আয়রন হ্যামার। উৎসবটি বিনামূল্যে থাকলেও দর্শকদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান জানানো হয়েছে। সুকন্যা আমির, নিউজ 24। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডলারের বাজারে আগুন, নিত্য পণ্যের দামে প্রভাবের শঙ্কা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।